সোনালী বালুর বিছানা, ঢেউয়ের মিষ্টি গান আর দিগন্ত জোড়া নীল জলরাশি, এটাই কক্সবাজার, পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের গর্ব। প্রকৃতির অপরূপ এই লীলাভূমি শুধু ভ্রমণপ্রেমীদের নয়, মন জয়ের গল্প লিখেছে হাজারো মানুষের। আজকের ভিডিওতে আমি আপনাকে নিয়ে যাব কক্সবাজারের সেই জাদুকরী সৌন্দর্যের মাঝে, যেখানে সমুদ্র আর আকাশ মিলে তৈরি করেছে এক অনন্ত মায়ার দিগন্ত। পুরো ভিডিও দেখুন আর চলুন ডুবে যাই প্রকৃতির অপার বিস্ময়ের এই স্বপ্নপুরীতে। ঢাকা থেকে রাতের বাসে রওনা দিয়ে আমরা ভোরের প্রথম আলো ফোটার আগেই পৌঁছে যাই কক্সবাজার। থাকার কোনো আয়োজন না করেই সরাসরি চলে যাই সমুদ্র সৈকতের কাছে। সেই মুহূর্তে সূর্য ওঠার ঠিক আগে সৈকতের যে রূপ, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। অনেকেই কক্সবাজারে এসে এমন সোনালী ভোরের সাক্ষী থাকেন না, আর আমরা চেয়েছি সেই অপূর্ব দৃশ্যটুকু মিস না করতে। পরে আমরা হোটেল মেরিন প্লাজাতে 13 জনের জন্য 3টি রুম নেই, যেহেতু আমরা কেবল এক রাত থাকব এবং পরদিন রাতেই ঢাকা ফিরে যাব, তাই 3টি রুম আজ রাতে থাকার জন্য এবং একটি রুম শুধুমাত্র আগামীকাল দিনের ব্যাগপত্র রাখার জন্য বুক করি। আপনারা যদি ভরা মৌসুমে, সরকারি ছুটি বা সাপ্তাহিক ছুটির দিনে আসেন, তবে কক্সবাজারে পৌঁছানোর আগে এই রুম বুকিং করে রাখা ভালো, তা না হলে রুম পাওয়া বেশ কঠিন হয়ে যেতে পারে। হোটেলের নিজস্ব মেরিন রেস্তোরাঁয় সকালের নাস্তা সেরে আমরা বেরিয়ে পড়ি প্রথম দিনের ভ্রমণ তালিকাটা পূরণ করতে। সুগন্ধা বীচ থেকে হেঁটে আমরা লাবণী বীচ পার হয়ে পৌঁছে যাই ঝাউবনের ছায়া ঘেরা শান্ত পরিবেশে। এখানটায় এখনো এক ধরনের নির্জনতা টিকে আছে, যা শহরের কোলাহল থেকে এনে দেয় প্রশান্তির ছোঁয়া। বেশ কিছুক্ষণ সময় কাটায় এখানে নিরিবিলি বাতাসে, ঝাউ গাছের ফাঁকে ফাঁকে ঢেউয়ের মৃদু গর্জনে। এখানেই জীবনে প্রথমবারের মতো ঘোড়ার পিঠে চড়ার অভিজ্ঞতা হলো আমার। বালুকমাই সৈকতে খালি পায়ে হেঁটে বেড়ানো, দৌড়াদৌড়ি করা, এই সবকিছুর মাঝে যেন ফিরে পেলাম এক হারিয়ে যাওয়া শৈশবের সরল আনন্দ। বেলা প্রায় 11টার দিকে আমরা আবার রুমে ফিরে আসি। একটু বিশ্রাম নিয়ে আবার প্রস্তুত হই পরবর্তী রোমাঞ্চের জন্য। আর ঠিক তখনই ঘটল এক মজার ঘটনা। আমাদের দলের কয়েকজন ভাই জুতা বা স্যান্ডেল রুমে রেখে এসছে। দুপুরের কক্সবাজারের বালুর তাপে পা ফেলার উপায় নেই, তাই তারা বুদ্ধি করলো দৌড় প্রতিযোগিতা দিয়ে গরম বালুর চাদর পেরিয়ে সৈকতে পৌঁছানোর। সেই দৃশ্যটাও একরকম ছোটবেলার খেলাধুলার দিনগুলোর কথা মনে করিয়ে দেয়। সুগন্ধা পয়েন্ট কক্সবাজারের অন্যতম প্রাণবন্ত ও জনপ্রিয় একটি স্থান, বিশেষ করে জেটস্কির জন্য। আমরা সবাই গোসলের আগে জীবনের প্রথম জেটস্কি রাইডের জন্য প্রস্তুত হই এবং এই অভিজ্ঞতা ছিল এক কথায় দুর্দান্ত। জেটস্কিতে ওঠার মুহূর্তটা যেন প্রথমবার মোটর বাইক চড়ার মতো, কিন্তু সেটা পানির বুকে আরও অনেক বেশি রোমাঞ্চ আর উত্তেজনায় ভরপুর। যখন জেটস্কি ছুটে চলে সমুদ্রের গায়ে, তখন তার গতি আর পানি ছিটিয়ে ওঠা বাতাস শরীরে শিহরণ তোলে এক ধরনের বুনো আনন্দ, যা কেবল অনুভব করলেই বোঝা যায়। প্রায় 4 ঘন্টা গোসল করা হয়েছে। আমরা ছিলাম 13 জনের একটি প্রাণবন্ত গ্রুপ, তাই গোসলে নেমে যে লাফালাফি, হইচই আর আনন্দ চলেছে, তা যেন একটু বেশি হয়েছিল। কখন যে 4 ঘন্টা কেটে গেল সেটা বুঝতেই পারিনি। সমুদ্রের জলে সময় যেন উড়ে যায়। শেষমেশ ক্লান্ত শরীরে আমরা ফিরে আসি হোটেলে। হোটেলের নিজস্ব রেস্তোরাঁতেই দুপুরের খাবার সারি। সাদা ভাতের সঙ্গে কেউ বেছে নেয় তাজা সামুদ্রিক মাছ, কেউ বা আবার গরুর মাংস আর ডালের সরল স্বাদের দিকে ঝুঁকে পড়ে। এক একজনের পছন্দ এক এক রকম, কিন্তু এক টেবিলে বসে খাওয়ার আনন্দ ছিল একেবারে পারিবারিক। দুপুরের খাবার শেষ করে আমাদের পরবর্তী গন্তব্য ছিল রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ড, অনেকে যাকে ফিশ অ্যাকোরিয়াম নামেও চেনে। এটি কক্সবাজার শহরের ঝাউতলা এলাকায় অবস্থিত একটি জনপ্রিয় আকর্ষণ, বিশেষ করে পরিবার ও বাচ্চাদের জন্য।
আমরা হোটেল থেকে জনপ্রতি 250 টাকার টিকিট সংগ্রহ করি, আর সুগন্ধা বীচ থেকে অটোতে চেপে মাত্র 50 টাকা ভাড়ায় পৌঁছে যাই সেখানে। পথটা যেমন ছোট, অভিজ্ঞতাটা ছিল ততটাই রঙিন। এক ভিন্ন জগতে প্রবেশ করার মতো অনুভূতি। এখানে প্রবেশ ফি জনপ্রতি 300 টাকা। তবে 3 ফুটের নিচে যেসব শিশু, তাদের জন্য প্রবেশ একেবারেই ফ্রি। আমরা আমাদের হোটেল থেকেই টিকিট কেটে নেই, যার ফলে জনপ্রতি 250 টাকা খরচ হয়েছে। অনলাইনে টিকিট কিনলেও একই মূল্য রাখা হয়, অর্থাৎ 250 টাকা। অ্যাকোয়ারিয়ামটি প্রতিদিন সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে। অ্যাকোয়ারিয়াম ঘুরে আবার আমরা ফিরে আসি সৈকতে। দিনের ক্লান্তি যেন এক নিমিষে মিলিয়ে যায় নরম বালিতে বসে সমুদ্রের গর্জন শোনার মাঝে। চোখের সামনে ধীরে ধীরে সূর্য ডুবে যেতে থাকে দিগন্তের ওপারে, আর আমরা মুগ্ধ হয়ে দেখি সেই অপরূপ দৃশ্য। লালচে আভায় রঙিন হয়ে ওঠা আকাশ, আর সমুদ্রের মাঝে যেন এক জাদুকারী সন্ধ্যা নামে। এমন এক শান্ত, তৃপ্তিকর অনুভূতি, যেটা শুধু দেখা নয়, মন দিয়ে উপভোগ করার মতো। সন্ধ্যার পর আমাদের গন্তব্য ছিল কক্সবাজারের বিখ্যাত বার্মিস মার্কেট। পর্যটকদের প্রাণকেন্দ্র এই বাজার যেন নানা স্বাদের, রঙের আর গন্ধের এক মজার ভুবন। বাচ্চাদের জন্য কেনা হয় নানান রকম চকলেট, টক ঝাল আচার আর শুটকি মাছের প্যাকেট। কেউ বা আবার নিজের জন্য তুলে নেয় রঙিন বার্মিস কাপড় চোপড় আর হাতে তৈরি ছোটখাটো জিনিসপত্র। আমাদের 13 জনের দলে বেশিরভাগেরই মাছের প্রতি আগ্রহ তেমন ছিল না, তাই এবার আর মাছের বারবিকিউয়ের স্বাদ নেওয়া হয়নি। একটু আফসোস থেকে গেল হয়তো। তবে বিকল্প হিসেবে আমরা চলে যাই সুগন্ধা বিচের পাশেই কড়াই রেস্তোরাঁতে, যেখানে মুরগির গ্রিল আর নান রুটির সাথে জমে ওঠে রাতের খাবার। খাবার শেষে আবারও ফিরে যাই প্রিয় বালুকা বেলায়। রাত 11টা পর্যন্ত হালকা বাতাসে, সমুদ্রের গর্জনে আর নিজেদের গল্পে জমে ওঠে এক মন ভরা আড্ডা। সেই আড্ডায় না ছিল কোনো গন্তব্য, না ছিল কোনো ব্যস্ততা, শুধু ছিল বন্ধুত্ব আর ভালো লাগার নিঃশব্দ ভাষা। রাত গভীর হলে ফিরে যায় রুমে, আর এভাবেই শেষ হয় আমাদের কক্সবাজার ভ্রমণের প্রথম দিনের চমৎকার গল্পটা। দ্বিতীয় দিন আমরা ভোরবেলা পূর্ব নির্ধারিত চাঁদের গাড়ি বা জিপে উঠে রওনা দেই। আমাদের গন্তব্য হলো হিমছড়ি, ইনানি বিচ, পাটওয়াটেক সহ বেশ কিছু মনোমুগ্ধকর প্রাকৃতিক স্থান। ড্রাইভার আমাদের সাথে কথা বলে জানিয়েছিলেন সকাল 6টা থেকে দুপুর 2টার মধ্যে সে আমাদের এই স্থানগুলো ঘুরিয়ে দেখাবে, যার জন্য তার পারিশ্রমিক 2600 টাকা নির্ধারিত ছিল। আপনারা যদি ছোট দলের হন তাহলে অটোরিকশা, সিএনজি বা বিকল্প হিসাবে মোটরসাইকেল ভাড়া করেও একই রকম ঘুরে দেখতে পারেন। তবে কোথায় কোথায় ঘুরবেন তার বিস্তারিত জানতে চাইলে পুরো ভিডিওটি দেখুন, সবকিছু সাজানো আছে স্পষ্টভাবে। আমাদের প্রথম স্পট আজকের দিনের কাঁকড়া বিচ। এই পথে যেতে হবে। আমাদের ইচ্ছে ছিল একেবারে পাটওয়াটেক যে সেখান থেকে এক এক করে সবগুলো স্থান দেখতে দেখতে আসব, কিন্তু শুনলাম সূর্যের আলো একটু বেশি হলে কাঁকড়ার দেখা মেলা খুবই কঠিন। তাই আমরা ভোরবেলায় সরাসরি কাঁকড়া বিচ বা প্যারাসেলিং পয়েন্টে চলে আসলাম। দরিয়ানগরের পাশাপাশি এই কাঁকড়া বিচেও রয়েছে প্যারাসেলিং এর সুবিধা। আমাদের প্রায় জানাই ছিল কাঁকড়া দেখা পাবো না, কিন্তু কাঁকড়া এই জায়গায় যে ছিল তার প্রমাণ হচ্ছে দেখেন, অনেক কাঁকড়ার গর্ত। কাঁকড়া উঠছে সকালে, হয়তোবা সূর্য বেশি উঠে গেছে, মানে সূর্যের তাপ বেড়ে গেছে, যার কারণে কাঁকড়া নাই। তবে বীজটা অনেক সুন্দর। কক্সবাজারের যে মূল 3টা বীজ, কলাতলি, লাবণী বা সুগন্ধা পয়েন্ট, সেগুলোর থেকে এই বীজটা অনেক সুন্দর। আপনারা কাঁকড়া না দেখলেও অবশ্যই এখানে আসবেন, ভালো লাগবে, আশা করি অনেক ভালো লাগবে। জায়গাটি বেশ নিরিবিলি। আজকের সকালে আমরাই প্রথম এখানে এসেছি। সাদা বালুর উপরে পা রেখে মনের আনন্দ যেন দৌড়াতে লাগলো। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করছিল সমুদ্রের নীরবতা আর সূর্যের কোমল আলোর মাঝে হারিয়ে যেতে।
চলে যাচ্ছি আমরা কাঁকড়ার বীজ থেকে, একটা কাঁকড়া না পেয়ে, তবে বীজটা অনেক ভালো লাগছে। এবার যাবো পাটুয়ার ট্রেক। মাঝখানে এই নানি আছে, এই নানি পরে দেখবো, আগে পাটুয়ার ট্রেক। চলেন। পাটোয়া টেক কক্সবাজারের পরিচিত ও জনপ্রিয় পর্যটন স্থানগুলোর মধ্যে একটি, যার নাম অনেক বছর ধরে আলোচিত ও সমাদৃত। কাঁকড়া বীজ ঘুরে আমরা পৌঁছালাম এখানেই, আর এখান থেকেই আজকে আমরা আর সামনে যাব না। এই জায়গাটি ঘুরে আমরা ফিরে যাব পিছনে ফেলে আসা অন্যান্য স্থানগুলোতে, আর শেষে পৌঁছাবো আবার কক্সবাজার শহরে। যেহেতু এত সকাল ভালো কোনো রেস্টুরেন্ট এখনো খোলা হয়নি, তাই বিচের পাশে ছোট্ট একটি রেস্তোরাঁয় বসে আমরা সকালে নাস্তা সেরে নেই। পাটোয়া টেক সমুদ্র সৈকতের এক অনন্য আকর্ষণ, যেখানে এক পাশে পাহাড় আর অন্য পাশে বিশাল সমুদ্রের বিস্তৃত। সৈকতে প্রচুর কোরাল পাথর আছে, যা সেন্ট মার্টিনের মতোই পর্যটকদের মন কাড়ে। এই কোরাল দেখার জন্য একটু ভাগ্যেরও প্রয়োজন হয়, কারণ জোয়ারের সময় তারা অনেকাংশে ঢেকে থাকে। আমরা জোয়ারের সময় এখানে এসেছি, তাই কোরালের সংখ্যা কম দেখতে পেয়েছি। আপনাদের পরামর্শ থাকবে জোয়ার ভাটার সময় ভালোভাবে জেনে আসবেন, তাহলে এই অসাধারণ কোরালের দৃশ্য মিস করবেন না। আমাদের দলে যারা প্রথমবার কক্সবাজার এসেছেন, তাদের কাছে পাটোয়া টেকের সৌন্দর্য বেশ মন ছুঁয়ে গেছে, তাই একেবারে নিরাশ হইনি আমরা। একপাশে পাহাড়, একপাশে সাগর। পাটোয়া টেক থেকে ফেরার পথে আমরা এক অজানা সৈকতে নামলাম, যা মূল পরিকল্পনার অংশ ছিল না। দূর থেকে দেখা গেল অনেক মাছ ধরার ট্রলার বা সাম্পান। কেবল সেগুলোর সঙ্গে ছবি তোলার লোভেই আমরা নেমে পড়ি এই নিরিবিলি জায়গায়। এটা পরিচিত বীজ নয়, তাই আমরা ছাড়া আর কেউ ছিল না। এই নিস্তব্ধতা আর শান্তির মাঝে জায়গাটি যেন একান্তই আমাদের হয়ে উঠেছিল। আমি মনে করি ইনানি আর হিমছড়ির মতো জনপ্রিয় জায়গাগুলোর তুলনায় এমন অচেনা সৈকতে একটু বেশি সময় দেওয়া উচিত, যেখানে প্রকৃতির সরল সৌন্দর্য আরও গভীরভাবে অনুভব করা যায়। আমরা জানি জোয়ারের সময় ইনানি বিচেও কোরাল বা পাথরের দেখা পাওয়া যায় না, তবুও যারা আমাদের সাথে প্রথমবার কক্সবাজার এসেছেন, তাদের দেখানোর জন্যই আমরা এখানে এসেছি। এখানে আমরা সবাই বিচ বাইকের অভিজ্ঞতাও নিয়েছি, যা ছিল এক ভিন্ন রোমাঞ্চকর অনুভূতি। আপনাদের পরামর্শ থাকবে কোরালের মনোমুগ্ধকর দৃশ্য দেখতে চাইলে অবশ্যই জোয়ার ভাটার সময় হিসাব করে আসবেন, তাহলেই পুরো সৌন্দর্য উপভোগ করতে পারবেন। সংক্ষিপ্ত সময়ের জন্য ইনানি বিচ ঘুরে আমরা রওনা দেই মিনি বান্দরবানের পথে। ফেরার রাস্তার ডান পাশে চোখে পড়ে এক মনোমুগ্ধকর স্থান, যাকে স্থানীয়রা মিনি বান্দরবান নামে ডাকে। এর আসল নাম গোয়ালিয়া। প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এই জায়গাটি যেন পাহাড়ি সৌন্দর্যের ছোট্ট এক রত্ন, যার স্পর্শ আমাদের ভ্রমণের গল্পকে আরো সমৃদ্ধ করেছে। জীবনে বহুবার বান্দরবান গিয়েছি, প্রথমবার মিনি বান্দরবান কক্সবাজারের। ঘড়ি ধরে 3-4 মিনিট ট্রেক করেই আমরা মিনি বান্দরবানের সর্বোচ্চ চূড়ায় চলে আসলাম। এখানকার পাহাড়গুলো বড় নয়, এমনকি হিমছড়ির পাহাড়ের তুলনায়ও কম উঁচু। তবে এখানে যাতায়াতের পাহাড়ে উঠানামা রাস্তা আর দুই ধারে সুবৃদ্ধ সুপারি বাগানই মূল আকর্ষণ। এই দৃশ্য বলেই পর্যটকদের কাছে মিনি বান্দরবানকে বিশেষ করে তোলে, যেখানে ছোট্ট পাহাড় আর পাহাড়ি রাস্তার মাঝে খুঁজে পাওয়া যায় প্রকৃতির এক অনন্য মোহ।
আমাদের পরবর্তী গন্তব্য ছিল মারমেড বিচ রিসোর্ট। আমার ধারণা ছিল এখানে শুধুমাত্র রিসোর্টের নিজস্ব অতিথিরাই প্রবেশ করতে পারেন, তবে আমাদের ড্রাইভার জানালেন কিছু নির্দিষ্ট জায়গায় বাইরের অতিথিরাও প্রবেশের সুযোগ পেতে পারেন। এই তথ্যটা আমাদের জন্য নতুন ছিল আর ভ্রমণটাও আরো আগ্রহজনক করে তুলল। তাই আমরা দেখতে চলে আসলাম। ইচ্ছে হয়েছিল এখান থেকে বিচে যাব, কিন্তু এই রিসোর্টের সামনে একটি খাল রয়েছে, যেটার উপরে রয়েছে একটি কাঠের সেতু, যা বর্তমানে পুনর্নির্মাণের কাজ চলমান। আর এটার কারণেই আমাদের এখান থেকে সাগর দেখা হলো না, তবে ভিতরের কিছু অংশ ঘুরে দেখে বেশ ভালোই লেগেছে। হিমছড়ি পাহাড় ও পিকনিক স্পট ছিল আমাদের আজকের দিনের শেষ গন্তব্য। জনপ্রতি মাত্র 50 টাকায় টিকিট কেটে আমরা পাহাড়ের উপরে ওঠা শুরু করলাম। এতক্ষণ সমুদ্রের কাছে বসে পাহাড়ের দৃশ্য উপভোগ করেছি, এবার পাহাড়ে বসে সমুদ্রের অপরূপ সৌন্দর্য দেখতে পাবো। এ যেন একটু আলাদা এক অনুভূতি। বাংলাদেশে পাহাড়ের উপর থেকে সাগর দেখতে চাইলে, মানে কাছ থেকে সাগর দেখতে চাইলে পাহাড়ের উপর থেকে হিমছড়ি আদর্শ জায়গা। আর আমরা এখন আছি হিমছড়ির সর্বোচ্চ চূড়ায়। এই দেখেন পাশে সাগর। পাহাড় থেকে সমুদ্রের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ ভালো লাগলেও দুপুরের তপ্ত রোদ আর মানুষের ভিড়ে বেশি সময় সেখানে থাকা সম্ভব হলো না। তাই আমরা নামতে শুরু করলাম ঝর্ণার উদ্দেশ্যে। যদিও একসময় ঝর্ণাটি ছিল সম্পূর্ণ প্রাকৃতিক, এখন এটি কিছুটা কৃত্রিম রূপে সাজানো হয়েছে। শীতে বড় বড় ঝর্ণায় পানি কম থাকলেও এখানে এখনো তা বয়ে চলেছে। সব জায়গা ঘুরে আমরা ফিরে আসি কক্সবাজার শহরে এবং দুপুরের খাবার সারি। তারপর সন্ধ্যা পর্যন্ত সমুদ্রের পাড়ে বসে সাগরের মৃদু গর্জন আর সূর্যাস্তের অপরূপ দৃশ্য উপভোগ করি এবং এবারের মতো সাগরের দর্শন এখানেই শেষ করে আমরা রাতের খাবার খাই। সাদা ভাতের সঙ্গে বিভিন্ন রকম সামুদ্রিক মাছ, হাঁস ও গরুর মাংস। খাবার শেষে রওনা দেই কক্সবাজার রেল স্টেশনের দিকে। আমরা যেদিন ঢাকায় ফিরছি তার আগের দিনই উদ্বোধন হয়েছে নতুন পর্যটক এক্সপ্রেস ট্রেনের। ঢাকা থেকে আসার বেশ কিছুদিন আগেই আমরা অনলাইনে টিকিট কেটে এসেছিলাম ঢাকায় ফেরার জন্য। নতুন ট্রেনের সাথে এই স্মরণীয় যাত্রার মধ্য দিয়ে বিদায় জানাচ্ছি সবাইকে। সুস্থ ও সুখী থাকবেন। আল্লাহ হাফেজ।